নিঝুম দ্বীপে পদে পদে অধিকার বঞ্চিত ভূমিহীন মানুষ, নিঃস্ব মানুষদের শত শত একর জমি হাতিয়ে নিয়েছে আওয়ামী লীগ নেতারা। বিটিআরসির পাওনা থেকে বাঁচতে নিঃস্ব মানুষকে কোম্পানির মালিক বানিয়ে শামীম ওসমানের অভিনব প্রতারণা। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুজন মাহমুদ। দর্শক, ক্রাইম অ্যান্ড করাপশনের আজকের পর্বটি শুরু করছি নিঝুম দ্বীপের ভূমিহীনদের জমি হাতিয়ে নেওয়া আওয়ামী লীগ চক্রের খবর দিয়ে। সরকারের এক মন্ত্রণালয়ের দৃষ্টিতে নিঝুম দ্বীপ সংরক্ষিত বন হলেও এই দ্বীপকে ইউনিয়ন ঘোষণা করেছে অন্য মন্ত্রণালয়। খোদ সরকারেরই দুই মন্ত্রণালয়ের এই রশি টানাটানিতে সেখানে বসবাসকারী 25,000-এরও বেশি মানুষ সকল নাগরিক অধিকার বঞ্চিত। সেখানে বসবাসকারীরা সবাই নদী ভাঙ্গনে হাতিয়া থেকে বসতভিটা হারিয়ে এই দ্বীপে আশ্রয় নিয়েছেন, অথচ নিজের ভূমি না থাকায় বনের জায়গায় বসবাসের অপরাধে মামলার ঘানিও টানছেন। যদিও গত 1.5 দশকে ভূমিহীনদের নামে এখানে শত শত একর জমি বরাদ্দ দেয় জেলা প্রশাসন, কিন্তু ভূমিহীনের দেয়া এসব জমি হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগের এমপি মোহাম্মদ আলী ও তার ঘনিষ্ঠজনরা। শুধু উন্মুক্ত জমিই নয়, বন এবং সমুদ্রও নিজেদের নামে করে নিয়েছেন এই প্রভাবশালী চক্র। নদী ভাঙনে সব হারিয়ে নোয়াখালীর হাতিয়ার মূল ভূখণ্ড থেকে নিঝুম দ্বীপের পূর্ব বাগান এলাকায় আশ্রয় নিয়েছেন মর্জিনা খাতুন। স্থানীয় প্রভাবশালীদের টাকা দিয়ে জেলা প্রশাসন থেকে নিয়েছেন একখণ্ড জমির বন্দোবস্ত। ছোট্ট এই জায়গায় 2টি খুপড়ি ঘরে বসবাস মা মেয়ের পরিবারের, কিন্তু এই অসহায় বিধবার জমিতেও পড়েছিল স্থানীয় ইউপি সদস্যের শকুনি চোখ। অনৈতিক সুবিধা দিতে রাজি না হওয়ায় কেড়ে নিতে চেয়েছে ভূমি ভিটাও। মেম্বরে আমার লোক যুদ্ধ করে এই নিয়ে গেলে মাইয়া কচু দানা কার এখন মানিজ্যতার ব্যাপার এই নিয়ে নিয়ে সেটা আর কিছু এই জমি ছাড়তাম না আমি হাম। এই যখন কাগজটা উড়ে এনে দেখাইছি তখন একটু আমি হাম সেই কথা মাই যে 7 বছরের জন্য তো মেম্বার হয়েছে থাকবো, এটা আইব যাইব, আমি এটা আইব যাইব, যদি এক কত নফরগুলো করবো স্যার আপনার কই আর কি মাহুতের কথা দিয়ে ন করে তাহলে আমার মতন গরিব আমার মতন হনি কোনো সমাধান দিতে হার যা এই বিদায় দিন বিদায় এই বিদায় সে আমার জমিনও এই জোরে সবতে আরেকজন কিনে লই গেছে এবার জৈন লেগেছে খাজুর দেখেন যেন এগুলো আমি রুচি দেখেন স্যার আর এই কেনাঙ্গুর খাজুর হইতে এটা কাড়ি কী অবস্থা হয়েছে এই খাজুর কাটা আমি গেছি এবার আমার 60টা খাজুর দেন আর কোনো না খানা দেয় না তো আর রস বিক্রি করে ধরেন কোনো মিলে দেখান আইসি বিক্রি করে খাই কোনো হাতে তাও দেয় না। ওদিকে হাতিয়ার ভূমিহারা সেলিম এসে স্থানীয় ক্ষমতাধরদের থেকে জমি কিনে বানিয়েছেন ছোট্ট বাড়ি। নতুন জমিতে ঘর তৈরি হতেই সেলিমের বিরুদ্ধে হয় বনভূমি দখল ও গাছ কাটার মামলা। সেই থেকে 5টি মামলার খড়ক নিঃস্ব সেলিমের ঘাড়ে। হাতিয়ারতে মনে হয় নদী ভেঙে গেছে এখানে আইসি নদী ভেঙে গেছে আইনের মনে জায়গা কিনে মনে করেন আমরা ঘর বাই করছি। এভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙনে সব হারিয়ে নিঝুম দ্বীপে আশ্রয় নিয়েছেন অন্তত 25,000 মানুষ। তাদের অধিকাংশই স্থানীয় নেতাদের কাছ থেকে জমি কিনে ঘর করলেও বয়ে বেড়াচ্ছেন বন ধ্বংসের মামলা। এছাড়া মধু সংগ্রহ, মাছ ধরা বা কাঠ সংগ্রহ করতে গিয়েও বন বিভাগের মামলার শিকার হওয়ার ঘটনা এখানে অহরহ। বাঙ্গার পর আমরা এগুলাই মনে করেন নেতা ধরি জায়গা গুতরে লইছি, জায়গা লইতাম যাই তেরা মনে করেন ভরসার বহুত ঝামেলা করে কেস মামলা দেয়, এটা দিয়ে মনে করেন আমরা বাধ্যগত হই। ভরসারও দিত, মুস্তানগরও দিত। মামলা আমার বিরুদ্ধে 2টা আছে। বন সাফ করে গেছে একজনে, এখন এখানে মাড়ি গাড়ি হেতার করে এটা বন বিভাগের জায়গা হেতা করে চান্দা দিয়ে দিব নইলে মামলা। বাগানের বা মাছ ধরা বা লাকড়ি আনি বিক্রি করি বা হ্যাট চলে, এটার জন্য আপনি কইছেন বন বিভাগ ফরেস্ট সামনে কইছেন বাধা করতেছে, মামলা দিতেছে, সেই জন্য হয়রানির তল হালাইতেছে। বিগত 15-17 বছরে আওয়ামী লীগের আমলে আপনার নিঝুম দ্বীপ বন কাটতো, বন বিক্রি করতো, দিনা সেভেন মেরা সারমান আপনার প্রথম মাস্টাফ নিজাম মেম্বার শামসু
যুবলীগের সভাপতি নাহিদ ক্যাফেট কবির মেম্বার এরা বাগান বিক্রি করে মাস থেকে বিক্রি হচ্ছে, কিন্তু মামলাতপত্র যারা আমরা কিন্তু জমিটা ওরাই হলো আমলাতপত্র। নদী ভাঙনে সর্বস্ব হারানো মানুষ যখন নিঝুম দ্বীপে আশ্রয় নেওয়ার অপরাধে বনের মামলায় দিশেহারা, তখন ভূমিহারাদের নামে এই দ্বীপেই শত শত একর জমি বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। চাহিদার বিবেচনায় সাধারণ ভূমির পাশাপাশি বন্দোবস্ত দিয়ে দেওয়া হয়েছে বন এবং সমুদ্র। কিন্তু বিগত ১.৫ দশকে বন্দোবস্ত দেওয়া এসব জমির সিকিভাগও জুটেনি এই দ্বীপে আশ্রয় নেওয়া ভূমিহীনদের কপালে। স্থানীয়দের অভিযোগ, ভূমি অফিসের যোগসাজশে এসব জমি নিজেদের আত্মীয় স্বজনদের নামে করে নিয়েছেন সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতারা। এরশাদ সরকারের বন্দোবস্ত প্লাস সিডিএসপি এই দুইটা বন্দোবস্তর ভিতরে নিঝুম দ্বীপের মানুষের জমি পাইছে, এটাতে কোনো অবজেকশন নাই, বাইরের কোনো লোক পাই নাই। একটা গ্রুপ বহিরাগত এরশাদের বন্দোবস্তের ভিতরে আছে, যেটা হলো মুক্তিযোদ্ধা, এটা ওদেরকে ওইখানে কিছু লোককে জমি দিছে, সেটা দ্বীপের মানুষ মানে নিছে বৈধ। কিন্তু এর বাইরে যে নথিগুলো আছে বা অথবা সিটগুলো আছে, সিটগুলো খোঁজ করলে আমরা দেখতে পাবেন যে কি পরিমাণ জমি বন্দোবস্ত দিছে। নদী হইতে সব বন্দোবস্ত দিয়ে লাইছে। আমরা বর্ধিত সদ্য তো কোনো কথাই নাই, এটা তো সাগর আর সাগর ওদিকে ছিল, এখন নতুন স্বর্গ আছে। বর্ধিত পাশের দক্ষিণাংশে পুরাটাই সাগর ছিল, এখন স্বর্গ আছে, এখন উড়ি। হয়তো আগামী 2-4 বছর 5 বছর পরে যখন এটা একটু লাইক হবে, ওই বাইরের লোকজন যারা নথি পাইছে তারা বিভিন্ন হাত ধরি ধরি এরা বুঝে নিয়ে যাবে। আমি এই মুহূর্তে রয়েছি নিঝুম দ্বীপের পালকিচর এলাকায়। এর আমার হাতের ডান পাশে যেটি দেখা যাচ্ছে এটি ঝাউবন এবং পেছনে একটি বিশাল এলাকা জুড়ে চর জেগেছে। এই চর জাগার আগেই এটিকে বন্দোবস্ত দেওয়া হয়েছে এবং স্থানীয়রা বলছেন এই জমিগুলো বন্দোবস্ত পেয়েছে এই এলাকার মানুষ নয়, বরং জাহাজ মারা অর্থাৎ হাতিয়ার যারা প্রভাবশালী রয়েছেন তারা। এবং এটি শুধু এই চরটি নয়, নদীর ভিতরে অনেক জায়গাও তারা বন্দোবস্ত নিয়ে গেছেন। এখান দিয়ে মনে হয় প্রায় 2000 একর উপরে জমিন আছে, কিন্তু নিজ দ্বীপের একজনেরও নাই, সব বাইরের। জাহাজ মারা, হাতিয়া, ওসকালি, আফাজিয়া এই ধরনের মানুষের, কিন্তু নিজ দ্বীপের মানুষের নাই। দ্বীপবাসী বলছেন নিজস্ব ভূমি না থাকায় এখানে পদে পদে বৈষম্য আর নিপীড়নের শিকার হন সাধারণ মানুষ। এই নিপীড়নে ব্যবহার হয় সরকারের বিভিন্ন আইনও। তবে টাকা আর রাজনৈতিক ক্ষমতা থাকলে সব অবৈধ কাজই বৈধ হয়ে যায় এখানে। ওখানে অনেক খাট জমি আছে, খাট জমিগুলো তাদের বন্দোবস্ত নেই, তারা বসায় আছে, জমিতে বসায় আছে, তাদের নামে কোনো কাগজপত্র নাই। এই কাগজপত্রের জমিগুলো বন্দোবস্ত নিচ্ছে, যেমন মোহাম্মদ আলীর অনেক সিন্ডিকেট আছে, গ্রুপ আছে তাদের। এই গ্রুপগুলা সিস্টেমে স্বনামে বিনামে হাতিয়া বসে বসে তারা জমিগুলো বন্দোবস্ত নিয়ে বসে আছে। এখন তারা কি নিরুপায়, এই জমিগুলোকে ক্যান্সেল করা ছাড়া, এই নথিগুলো ক্যান্সেল করা ছাড়া মানুষের অধিকার ফিরে পাবে না। শুধু আমি নিঝুম দ্বীপের কথা বলবো না, দ্বীপ হাতিয়ার চারপাশের বনাঞ্চলগুলো কিন্তু বাংলাদেশকেও রক্ষা করে বিভিন্ন বন্যা থেকে থেকে, কিন্তু এই বনাঞ্চলগুলো কেটে সাবাট করে ফেলা হচ্ছে সরকারিভাবে। এমনকি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সরকারিভাবে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়েছে, যে ভূমিটা পাওয়ার কথা হচ্ছে নদী ভাঙ্গনজনিত ভূমিহীনরা, সেই ভূমিটা এক একজন নামে বেনামে মানে হচ্ছে 100-200 একর করে ভূমি নিজেদের নামে বন্দোবস্ত নিয়েছে, যে হচ্ছে আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন সেক্রেটারি, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, মানে এই নেতাকর্মীরা। এটা একটা তদন্ত কমিটি করে যারা নামে বেনামে এইভাবে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ভূমি নিয়েছে, তাদের থেকে এগুলো উদ্ধার করে সাধারণ নদী ভাঙনজনিত কারণে যে সকল মানুষ হচ্ছে ভূমিহীন হয়েছে তাদেরকে ভূমিগুলো বুঝিয়ে দেওয়া উচিত। এত আইন আছে, কিন্তু আইনের মাধ্যমে মানুষ আরও শোষিত হচ্ছে। মানে হচ্ছে এই আইনগুলো দ্বারা মানুষের সেফটি দেওয়ার কথা, মানে হচ্ছে মানুষের জন্য তো আইন, সেই সেফটি না পেয়ে মূলত হচ্ছে এটা ডাকাতদের এবং হচ্ছে ভূমিদস্যু জলদস্যুদের সেফটি হয়ে গিয়েছে। মানুষের অধিকার খর্ব করে বনভূমি সংরক্ষণ সম্ভব নয় জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বন বাঁচাতে হলে সংরক্ষণ প্রক্রিয়ায় স্থানীয়দের যুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে আইনের শাসন ও জবাবদিহিতা। আমরা যখন কোনো কিছুকে কনজারভেশনের প্রসেসের ভেতর দিয়ে যাই, আমাদের একটা মূল টার্গেট থাকে যে ওই প্রাকৃতিক সম্পদটাকে আমরা রক্ষা করব। সেটা আমাদের ম্যানগ্রোভ বন হতে পারে, একটা ফিশ ব্রিডিং এরিয়া হতে পারে, কোনো মাছের স্পেসিস হতে পারে, কিংবা কোনো ডলফিনের মতো স্পেসিস হতে পারে। কিন্তু ওই সংরক্ষণ যখন আমরা করব বা সেটা নিয়ে যখন আমরা চিন্তা করব, ডিসকাশন করব বা পলিসি মেকিং করব, আমাদের সাথে সাথে সংলগ্ন যে হিউম্যান স্পেসিস, ওরাও এক ধরনের প্রাণী, মানুষও তো এক ধরনের প্রাণী। তো মানুষের কথাও চিন্তা করতে হবে যে আমাদেরকে একটা ব্যালেন্স বের করে নিয়ে আসতে হবে যে কোনভাবে করলে আমার বনও রক্ষা পাবে
এবং বনের উপর নির্ভরশীল মানুষজনও রক্ষা পাবে এবং ওই নির্ভরশীল মানুষজন এবং বন একে অপরকে সহযোগিতা করতে পারবে একসাথে টিকে থাকার জন্য। ফরেস্টকে প্রোটেকশন করা মানে মনে করা কোনো কারণ নাই যেটা মানুষের রাইটকে ভায়োলেট করা হচ্ছে। ফরেস্ট প্রোটেকশন মানে হচ্ছে মানুষের রাইট প্রোটেকশন। এখন ওই জায়গাতে যে মানুষগুলি আছে তারা হয়তো নদী ভাঙ্গনের শিকার, তারা হয়তো এক্সট্রিম ওয়েদার প্যাটার্নের কারণে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তারা বাস্তুহারা নিরন্ন মানুষ। তাদের প্রপার রিহেবিলিটেশন কি হবে কিংবা তাদের প্রোটেকশন কি হবে এটা রাষ্ট্রের দেখার দায়িত্ব। ওইটার জন্য আলাদা লিগ্যাল ফ্রেমওয়ার্কস আছে, ওইটার জন্য দরকার হলে নতুন নীতি প্রণয়ন করা যেতে পারে। রোহিঙ্গাদেরকে এনে ভাষাঞ্চলে নিয়ে গেছে না, তাহলে এরকম যদি সরকার মনে করে যে আমার এদেরকে রিহেবিলিটেট করার জন্য হাতি আপনার এই দ্বীপে নিঝুম দ্বীপে যেতে হবে, তাহলে নিঝুম দ্বীপে যাবে। আমাদেরকে তদন্ত করে দেখতে হবে যে আইনি কাঠামোগুলি বাস্তবায়নের দায়িত্বে যারা রয়েছেন তারা সেটাকে কতটা মানুষের স্বার্থে ব্যবহার করছেন। 1940-এর দশকে বঙ্গোপসাগর ও মেঘনার মোহনায় জেগে ওঠে বর্তমান নিঝুম দ্বীপ নামের চরটি। 1971 সালে এই চরে বনায়নের উদ্যোগ নেয় সরকার। পরবর্তীতে পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। এরই মধ্যে 2013 সালে নিঝুম দ্বীপকে ইউনিয়নও ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 2019 সালে দ্বীপটিকে ঘেরা সমুদ্র অঞ্চলকে সামুদ্রিক সংরক্ষিত অঞ্চলও ঘোষণা করেছে সরকার। একদিকে সংরক্ষিত বনাঞ্চল, অন্যদিকে ইউনিয়ন, এই দুইয়ের দোলাচলে নিঝুম দ্বীপে জনগণের নেই ভূমির কোনো অধিকার, নেই তাদের সামাজিক অন্য অধিকারগুলো। ফলে এই সুযোগে তাদেরকে প্রতিনিয়ত শোষণ করছেন কথিত প্রভাবশালীরা। তাই জনগণের প্রত্যাশা, সরকার যে কোনো আইন বা সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের বিষয়টি আগে বিবেচনা করবে এবং জনগণের অধিকার নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, নিঝুম দ্বীপ, হাতিয়া, নোয়াখালী। এবার এক ভিন্ন রকম প্রতারণার খবর। বিটিআরসিকে কি খেলাটাই না দেখালেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। বিটিআরসির 126 কোটি টাকা পাওনা থেকে বাঁচতে নিজ প্রতিষ্ঠান কে টেলিকমের শেয়ার ভুয়া কাগজপত্র সাজিয়ে নিরীহ 3 ব্যক্তির ওপর দায় চাপান তিনি। এখন কোম্পানিও নেই, তিনিও নেই, সপরিবারে লাপাত্তা ওসমান পরিবার। 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। রাজনীতির মাঠে খেলা হবে খ্যাত শামীম ওসমান। কি খেলাটাই না দেখালেন বিটিআরসিকে। শামীম ওসমানের পরিবারের প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির পাওনা 126 কোটি টাকা। এই টাকা ফাঁকি দিতে 3 ব্যক্তিকে মালিক সাজিয়ে কে টেলিকমের শেয়ার হস্তান্তর করেছে শামীম ওসমানের পরিবার। অবশ্য পরে কে টেলিকমের নাম ইন্টারন্যাশনাল ভয়েস টেল লিমিটেড হিসেবে নামকরণ করা হয়। গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায় 2012 সালে 15 বছরের জন্য কে টেলিকমের লাইসেন্স দেয় বিটিআরসি। কে টেলিকমের মালিক ছিল নারায়ণগঞ্জের আওয়ামী নেতা শামীম ওসমানের পরিবার। স্ত্রী সালমা ওসমান ও ছেলে ইমতিনান ওসমান শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ এবং তার ঘনিষ্ঠ জয়নাল আবেদিন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লার মালিকানা ছিল কে টেলিকমে। পাওনা টাকা আদায় কোম্পানিটির মালিকদের বিরুদ্ধে মামলা করেছে বিটিআরসি। টাকা আদায় মাঠ পর্যায়ে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায় 2013 সালে ওসমান পরিবার কে টেলিকমের মালিকানায় ভুয়া ছবি কাগজপত্রের মাধ্যমে নামকাওয়াস্তে 3 ব্যক্তির কাছে হস্তান্তর করেন। তাদের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারা জানতে পারেন তারা এত বড় কোম্পানির মালিক। এদের কেউ স্কুল শিক্ষক, কেউ আবার অফিস সহকারী। 2009 সালে আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক বিবেচনায় টেলিযোগাযোগ খাতে কয়েকটি লেয়ারে বেশ কিছু লাইসেন্স দেওয়া হয়। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যক্তিরা এটিকে পুরস্কার হিসেবে বিবেচনা করায় পাওনা টাকা না দিয়ে প্রতিষ্ঠান বন্ধ করায় 6 প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির পাওনা এখনও 921 কোটি টাকা। এই রাজনৈতিক বিবেচনা দেওয়ার যে ফলাফল, সে ফলাফল ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারের লাইসেন্স নিয়ে সরকারের অর্থ তছরূপ করা অথবা এমনদের পাওনা টাকা না দেওয়া, এটা একটা ব্যাড প্র্যাকটিস বাংলাদেশে তৈরি হয়েছিল। সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে এটাকে কমপ্লিট রিভিজিট করা উচিত, যেটা বিটিআরসি উদ্যোগ নিয়েছে আমি জানি। তো এই রিভিজিটের মধ্যে দিয়ে সিম্পলিফিকেশনটা খুব জরুরি। আমাদের জটিলতার দরকার নেই, আমরা সিম্পলিফাই করে আমরা গ্রাহকদেরকে একটা ভালো সেবা দেব, দ্যাটস ইট।
এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এখানে বহুমাত্রিক দুর্নীতি হয়েছে। ওসমান পরিবার ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রকে বঞ্চিত করেছে, নিজেদের বাঁচাতে অন্যদের উপর দায় চাপিয়েছে। অন্যের জাতীয় পরিচয়পত্র চুরি করে ভুয়া নথি তৈরি করা হয়েছে এবং জড়ানো হয়েছে নিরপরাধ ব্যক্তিদের। সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, কে টেলিকমের মালিকানার ব্যাপারে সবাই জানা সত্ত্বেও শামীম ওসমান ও তাঁর পরিবারকে বাদ দিয়ে অসহায় ব্যক্তিদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করা হয়েছে। সরকার পতনের পর শামীম ওসমান পরিবারসহ আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী পর্বে দেখা হবে আরও কিছু অপরাধের খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।